1995 সালের 17 ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে এক রহস্যময় কার্গো প্লেন ঢুকে পড়ে ভারতের আকাশে। ঘন্টার পর ঘন্টা ধরে ভারতীয় বায়ুসেনার চোখের সামনেই ঘুরে বেড়ায়। সন্ধ্যাবেলা প্লেনটি বারাণসী বিমানবন্দরে নামে। জ্বালানি ভরার অজুহাতে দাঁড়িয়ে থাকে প্রায় 4 ঘন্টা। তারপর রাত 10টার দিকে আবার উড়ে যায়। রাত 11টা নাগাদ প্লেনটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলের ওপর দিয়ে উঠছিল। প্লেনটি খুব নিচু দিয়ে উঠছিল। প্রচণ্ড আওয়াজে গ্রামবাসীরা সজাগ হয়ে যায়, কিন্তু রাতের অন্ধকারে তারা কিছু ঠাহর করতে পারছিল না। প্লেনটি থেকে 3টি প্যারাশুটের সাহায্যে 70টি কাঠের বাক্স ফেলা হয়। ভোরে কৃষকরা খেতে গিয়ে দেখে সেই বাক্সগুলো। কৌতূহলবশত বাক্সগুলো খুলতেই দেখে AK-47, RPG লঞ্চার, স্নাইপার রাইফেল, গ্রেনেডস। কে পাঠিয়েছিল এই অস্ত্র? কার জন্যে ফেলা হয়েছিল এগুলো? একটা বিদেশি বিমান ভারতীয় রেডারের চোখে ফাঁকি দিয়ে অস্ত্র বর্ষণ করে পালালো, অথচ কেউ কিছু জানতে পারল না। এটা কি করে সম্ভব? আমরা অনেকবার সিপিএম নেতাদের মুখে বলতে শুনেছি আমেরিকা বামফ্রন্ট সরকারকে ফেলার চক্রান্ত করছে। এর পেছনে কি তাহলে সিআইএ ছিল? নমস্কার বন্ধুরা, আমি প্রজ্ঞা আচার্য। আজ আমি তোমাদের বলবো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় আনসলভড মিস্ট্রি, পুরুলিয়া অস্ত্র বর্ষণ কাণ্ড। 18 ডিসেম্বর ঘটনার খবর পৌঁছায় লোকাল পুলিশের কাছে, কিন্তু ততক্ষণে গ্রামবাসীরা বেশ কিছু অস্ত্র নিয়ে চম্পট দিয়েছে। এসব দেখে পুলিশ ওপরের মহলে খবর দেয়। তখন ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশ লাউডস্পিকারে ঘোষণা করে যারা যারা অস্ত্র নিয়েছে তারা যেন পুলিশকে সে সমস্ত অস্ত্র ফেরত দেয়। বাড়ি বাড়ি তল্লাশি শুরু হয়। ঝালদা, খন্টকা, বেলামু, মারামু এইসব গ্রাম থেকে উদ্ধার হয় বহু AK-47 রাইফেল। সংবাদ মাধ্যমে প্রকাশ পায় এই খবর। গোটা দেশ জুড়ে নেমে আসে চাঞ্চল্য। তখন রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সবাই ক্লুলেস ছিল। সিকিউরিটি এজেন্সিগুলো তদন্তে নেমে কোনো কুল কিনারা করতে পারে না। শুধু এটুকুই আন্দাজ করে কোনো প্লেন থেকেই এই অস্ত্রবর্ষণ করা হয়েছে, কিন্তু সেই প্লেনটা এখন কোথায় বা কোথার থেকে এসেছিল সেসব কিছুই জানা যায় না। সে সময় দেশে কংগ্রেসের সরকার, প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমহা রাও। দেশের নিরাপত্তায় এত বড় ফাঁকফোকর দেখে সাধারণ মানুষ যেমন রাস্তায় নামে, তেমনই অটল বিহারী বাজপেয়ী ও সুষমা স্বরাজের মতো বিরোধী নেতারা সংসদে বিক্ষোভ দেখান। সবার মুখে তখন একটাই কথা, কে অস্ত্রবর্ষণ করেছিল পুরুলিয়ায়? গোটা দেশ যখন উদ্বিগ্ন, তখন অস্ত্রবর্ষণকারী প্লেনটি AN-26 চুপ করে দাঁড়িয়ে আছে থাইল্যান্ডে। 17 ডিসেম্বর রাতে প্লেনে 8 জন প্যাসেঞ্জার ছিল। তার মধ্যে ডেনমার্কের নাগরিক কিম ডেভি, ব্রিটিশ অস্ত্র ব্যবসায়ী পিটার ব্লিচ, দীপক মণিকার নামে এক প্রবাসী ভারতীয় এবং লাটাভিয়ার 5 বিমান কর্মী। এই অস্ত্রবর্ষণ কাণ্ডের মাস্টারমাইন্ড ছিল কিম ডেভি। তার আসল নাম ছিল নিলস হল্ক। সংবাদ মাধ্যম থেকে ডেভি জানতে পারে পুরুলিয়ার ঘটনা সারা ভারতে সাড়া ফেলে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারতের আকাশপথ দিয়ে আবার করাচি যাবার সিদ্ধান্ত নেয় সে। এটা ছিল মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়ার মতো, কারণ তখন ভারত জুড়ে সেই বিমানের খোঁজ চলছে। কিন্তু ডেভির বিশ্বাস ছিল সে ধরা পড়বে না। 22 ডিসেম্বর 1995, অর্থাৎ ঘটনার মাত্র 4 দিন পর, কিম আবার সেই রুশ বিমান AN-26 নিয়ে ভারতে প্রবেশ করে। তবে এবার প্লেনে দীপক মণিকান ছিল না। বিমানটি চেন্নাইয়ে জ্বালানি ভরে করাচির উদ্দেশ্যে মুম্বাইয়ের দিকে উড়ে যায়। কিন্তু এবার ভারতীয় বায়ুসেনা তৎপর ছিল। তারা দেখে একটি বিমান কোনো অনুমতি ছাড়াই চেন্নাই থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছে। তখন গুজরাটের ভুজ থেকে উড়ে যায় 2টি MiG-21 ফাইটার জেট। মাঝ আকাশে সেই কার্গো বিমানটিকে ঘিরে ফেলে এবং প্লেনটিকে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করানো হয়। এর মধ্যেই কিম ডেভি তার ব্রিফকেস খুলে সমস্ত নথি আগুন ধরিয়ে দেয়। নিয়ম অনুযায়ী এমন সন্দেহজনক বিমান নামার পর সেখানে থাকা উচিত ভারী নিরাপত্তা, পুলিশ, গোয়েন্দা, সামরিক বাহিনী। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কেউ ছিল না। তদন্ত বা আটক না করে এয়ারপোর্টের কর্মকর্তারা বিমানের ক্রুদের কাছে ল্যান্ডিং ফি দাবি করেন। কিম ডেভি এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে রাজি হয়ে যায়, অফিসারদের সঙ্গে টার্মিনালের দিকে যায় আর সেখান থেকেই অদৃশ্য হয়ে যায়। সবকিছু ঘটে যাওয়ার পর গভীর রাতে একজন IB অফিসার মুম্বাই পুলিশ কমিশনার
RD ত্যাগীকে ফোন করে ঘটনাটা জানায়। এরপর পুলিশ সেখানে পৌঁছে বিমানটি তল্লাশি করে। বিমানে তখনও বেশ কয়েকটি স্নাইপার রাইফেল মজুদ ছিল, সেগুলো উদ্ধার করা হয়। পিটার ব্লিচ ও 5 লাটাভিয়ান বিমানকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে জানা যায় এই বিমানটি সেই AN-26 যেটি পুরুলিয়ায় অস্ত্র ফেলেছিল। এরপর 24শে ডিসেম্বর ধৃত 6 জনকে আদালতে তোলা হয়। কোর্টের নির্দেশে সবাইকে কলকাতা প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। 27শে ডিসেম্বর পুরুলিয়া অস্ত্রকাণ্ডের তদন্তভার গ্রহণ করে সিবিআই এই 6 জনকে নিয়ে জেরায় বসে। লাটাভিয়ার 5 ক্রু মেম্বার জানায় এই বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। তাদেরকে বলা হয়েছিল ভারতের মাটিতে দরিদ্র মানুষের জন্য কাপড় ও বিভিন্ন সামগ্রী পৌঁছে দিতে হবে। তবে ব্রিটিশ অস্ত্র ব্যবসায়ী পিটার ব্লিচের থেকে আসল ঘটনা জানতে পারে সিবিআই। পিটার জানায় পুরুলিয়া অস্ত্রবর্ষণের মাস্টারমাইন্ড ছিল কিম ডেভির সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল 1995 সালের আগস্ট মাসে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এই নিয়ে একটা মিটিং হয়েছিল। সেখানে হাতিয়ার কেনার জন্য পিটার ব্লিচকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। এখানে জানিয়ে রাখি, পিটার ব্লিচ কিন্তু যে সে লোক ছিল না। একসময় সে ব্রিটিশ সেনাবাহিনীর অফিসার ছিল। রিটায়ার করার পর সে অস্ত্র ব্যবসা শুরু করে। ব্রিটিশ গুপ্তচর সংস্থা MI5 হয়েও সে কাজ করেছে। পিটার আরও জানায় MI5 ও ব্রিটিশ ডিফেন্স মন্ত্রককে সেই বিষয়টি জানিয়েছিল। MI5 তাকে বলেছিল যেভাবে চলছে সেভাবেই চলতে দাও। 19শে সেপ্টেম্বর কিম ডেভি পুরুলিয়া এসে অস্ত্র নিক্ষেপের পয়েন্টটি ভালো করে দেখে যায়। এরপর 27শে সেপ্টেম্বর ব্যাংককে আরও একটা মিটিং হয়, আর সেখানেই পুরুলিয়া অস্ত্রবর্ষণের চূড়ান্ত পরিকল্পনা করা হয়। তারপর পিটার লাটাভিয়ান এয়ারলাইন্সের থেকে $5 লক্ষ খরচ করে সোভিয়েত ডিজাইনের AN-26 কার্গো প্লেনের ব্যবস্থা করে। 1995 সালের 12 ডিসেম্বর অস্ত্রে ভর্তি প্লেনটি লাটাভিয়া থেকে বেলারুশ, ইরান হয়ে পাকিস্তানের করাচি বিমানবন্দরে নামে। সেখানে 4 দিন থাকার পর 17 ডিসেম্বর করাচি থেকে প্লেনটি টেক অফ করে এবং ভারতের আকাশে প্রবেশ করে। বারাণসী বিমানবন্দরে জ্বালানি ভরে পুরুলিয়ার দিকে উড়ে যায় প্লেনটি। রাত 11টার সময় পুরুলিয়ার ঝালদা অঞ্চলে অস্ত্র বোঝাই বাক্সগুলো ফেলে দিয়ে কলকাতা বিমানবন্দরে নেমে যায়। পরদিন সকালে অর্থাৎ 18 ডিসেম্বর বিমানটি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। ব্রিটিশ গুপ্তচর সংস্থা MI5 1995 সালের 25শে নভেম্বর ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে জানিয়েছিল একটি বিদেশি বিমান করে অস্ত্র আনা হচ্ছে ভারতের মাটিতে। কিন্তু ভারতের প্রতিরক্ষা দপ্তর সেই খবরটিকে তেমন গুরুত্ব না দিয়ে ডাক বিভাগ মারফত পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের কাছে। ফলে সেই খবর রাজ্য সরকারের কাছে এসে পৌঁছায় পুরুলিয়া কাণ্ডের 3 দিন পর। তদন্ত প্রক্রিয়া আরও এগোতে জানা যায় অস্ত্রগুলো আনন্দমার্গ নামের একটি সামাজিক আধ্যাত্মিক সংগঠনের জন্য আনা হয়েছিল। যেখানে অস্ত্র ফেলা হয়েছিল তার পাশেই ছিল আনন্দমার্গের প্রধান দপ্তর। সিবিআই আনন্দমার্গের শাখাগুলোতে হানা দিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। 1996 সালের মার্চ মাসে 13 জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে সিবিআই। ওই 13 জনের মধ্যে কিম ডেভি, পিটার ব্লিচ এবং লাটাভিয়ার 5 জন বিমানকর্মী, আর বাকিরা ছিল আনন্দমার্গের সদস্য। 5 বছর ধরে বিচার চলার পর আদালত পিটার ব্লিচ ও লাটাভিয়ার ক্রু মেম্বারদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু যে কজন আনন্দমার্গীর নাম চার্জশিটে ছিল তারা প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়। এদিকে সাজা ঘোষণা করার কয়েক মাস পর ভ্লাদিমির পুতিনের হস্তক্ষেপে 5 লাটাভিয়ান বিমানকর্মীকে ছেড়ে দেওয়া হয়। এরপর 2004 সালে ব্রিটিশ সরকারের চাপে পিটার ব্লিচকেও ছেড়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত যদি এসব বিষয়কে গোলমেলে বলে মনে হয়, তাহলে পুরুলিয়া কাণ্ডের সবচেয়ে রহস্যময় চরিত্র কিম ডেভির সম্বন্ধে একটু ডিটেলসে জানার পর বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ডেনমার্কের বাসিন্দা কিম ডেভির আসল নাম নিলস হক। সে আনন্দমার্গের সদস্য। আনন্দমার্গের হয়ে দীর্ঘ 15 বছর ধরে কাজ করছিল সে। ইসকনের মতো বিদেশের মাটিতে আনন্দমার্গের অনেক শাখা আছে, সেখানে তাদের অনেক অনুগামীও রয়েছে। কিম ডেভিও সেই রকমই একজন। তার একটি তৃতীয় নাম আছে, নির্বাণানন্দ। পুরুলিয়া কাণ্ডের আগেও কিম একাধিকবার ভারতে এসেছিল। বাংলা, হিন্দি সহ 6 রকমের ভাষা জানে সে। 2011 সালে টাইমস নাওতে তার একটা ইন্টারভিউ প্রকাশিত হয়। সেখানে সে দাবি করে পুরুলিয়াতে অস্ত্রবর্ষণ কাণ্ডটি ভারত সরকারের মদতেই হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে বামফ্রন্টকে সরানো। পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি CPIM ও আনন্দমার্গের মধ্যে বহু দিন ধরেই তীব্র সংঘাত ছিল। 1982 সালে বিজন সেতুর ওপর আনন্দমার্গের 17 জন সন্ন্যাসীকে জীবন্ত পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। কারণ একটা গুজব রটেছিল আনন্দমার্গীরা নাকি ছোট বাচ্চাদের অপহরণ করে যজ্ঞে বলি দেয়। তবে
তবে আনন্দমার্গ মনে করত এই ঘটনা আসলে সিপিআইএম এর চক্রান্ত। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, প্রতিশোধ নিতেই কি এই অস্ত্রবর্ষণ হয়েছিল? আনন্দমার্গীরা যদি এই বিপুল অস্ত্র হাতে তুলে নিত তাহলে পশ্চিমবঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হতো, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার পতন হতো। ফলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করে বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে পারত কংগ্রেস। তাই পশ্চিমবঙ্গের পরিস্থিতি অশান্ত করার জন্যই ওই বিপুল পরিমাণ হাতিয়ার পুরুলিয়াতে নামানো হয়। শুধু তাই নয়, কিম আরও জানায় মুম্বাই এয়ারপোর্ট থেকে পালাবার জন্য সরকারি গোয়েন্দারাই তাকে সাহায্য করেছিল। বিহারের এমপি পাপ্পু যাদব তাকে নিজের গাড়িতে বসিয়ে নেপালে পাঠিয়েছিল। সেখান থেকে সে নিজের দেশ ডেনমার্কে গিয়ে পৌঁছায়। চন্দন নন্দী দ্য নাইট ইট রেইনড গানস বইতে লিখেছেন, সম্ভবত কিম ডেভি সিআইএর হয়ে কাজ করত। নাহলে কেন ডেনমার্ক ডেভিকে প্রোটেক্ট করছে, ভারতে পাঠাচ্ছে না? এটা সিআইএর চাপ নয় তো কি? আমেরিকার দুটো ফেডারেল ক্রাইমে অভিযুক্ত ডেভি পুরুলিয়া কাণ্ডের আগে কিভাবে 4 বার আমেরিকা ভ্রমণ করেছিল সেটাও কিন্তু ভাবার বিষয়। র অফিসাররা এটাও বলেন যে বিমান কোম্পানি পাকিস্তানে AN-26 এর দেখভাল করছিল তাদের সাথেও সিআইএর যোগাযোগ স্পষ্ট। ফলে বামফ্রন্টকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার চক্রান্ত যে বিদেশের মাটিতে হয়েছিল তা অস্বীকার করার উপায় নেই। তবে কিম ডেভি এখনো অধরা। ভারত বহু চেষ্টা করেও কিমকে ভারতে আনতে পারেনি। তাই যতদিন না সে ধরা পড়ছে এবং তার দাবিগুলো আদালতে প্রমাণিত হচ্ছে ততদিন সেগুলোর কোনোই মূল্য নেই। আর তাই ঘটনার 30 বছর পরেও পুরুলিয়া কাণ্ডটি আমাদের দেশের অন্যতম অমীমাংসিত রহস্য হিসাবেই রয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এমন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।